পলিটিক্যাল ডেভেলপমেন্ট আছে সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তো এইখানে হচ্ছে যেই কোশ্চেনটা বা যেই প্যাটার্ন হতে পারে সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কিভাবে তুমি আমি অলরেডি একটা লিংক শেয়ার করেছি, অর্থাৎ পিডিএফ শেয়ার করেছি, তোমরা পেয়েছো কিনা জানি না, সিন তো কাউকে দেখলাম না আমি। হচ্ছে পেয়েছো? আচ্ছা, সেই পিডিএফটা আমি দিয়েছি, সেই পিডিএফটা থেকে আমি পড়াচ্ছি, মানে আমি যেখান থেকে পড়েছি সেখান থেকে তোমাদের বলবো বা জানাবো। তো হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট আসলে কি বাংলাদেশ পার্সপেক্টিভে বা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে পলিটিক্যাল ডেভেলপমেন্টটা কি, এবং হচ্ছে এটার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হচ্ছে এমফেসাইজটা কি, এটার এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো যদি হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন হয় আসবে যে ধরো যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলতে তুমি কি বুঝো, এবং হচ্ছে ব্রিফলি এক্সপ্লেইন থার্ড ওয়ার্ল্ড পলিটিক্স এমফেসাইজিং ওয়ান ইনস্টেবিলিটি, অর্থাৎ হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যে হচ্ছে ইনস্টেবিলিটি সেইটা নিয়ে আলোচনা করতে বলবে। আচ্ছা, তো হচ্ছে এবার আসি যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট আসলে কি, পলিটিক্যাল ডেভেলপমেন্টটা কি, নাকি বুঝতেছো সবাই? কথা শুনতেছো? শুনতে পাই না, পাইলে আমরা আচ্ছা, ঠিক আছে। তো পলিটিক্যাল ডেভেলপমেন্টটা হচ্ছে বলছে যে এটা অনেক সময় আমরা ভেবে নেই বা ধরে নেই যে এটা আসলে আমাদের হচ্ছে মডার্নাইজেশনেরই একটা সিনোনিম বা মডার্নাইজেশনের একটা অ্যাসপেক্ট। আমি কি বলছি যে পলিটিক্যাল ডেভেলপমেন্টটা আমরা অনেক সময় ভেবে নেই যে এটা আসলে মডার্নাইজেশনের একটা পার্ট বা হচ্ছে মডার্নাইজেশনের একটা অ্যাসপেক্ট। এবং অনেক থিওরিস্টরা, অনেক গবেষকরা, অনেক লেখকরা মানে মডার্নাইজেশনের যে অনেক ডাইমেনশনস থাকে সেই ডাইমেনশনস এর একটা হচ্ছে ধরো যে আমাদের এই পলিটিক্যাল ডেভেলপমেন্ট। বুঝছেন সবাই? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন হচ্ছে এই পলিটিক্যাল ডেভেলপমেন্ট আসলে কি বুঝি বা এই পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় সেইটার ব্যাখ্যা দিতে গিয়ে একজনে হচ্ছে ওনার নাম হচ্ছে লুসিয়ান পাই, LOCIAN, লুসিয়ান পাই, PYE পাই। উনি হচ্ছে ওনার যতগুলো ডেফিনিশন বা উনি যে সামারি করছেন সেইটার একটু ব্যাখ্যাটা আমি তুলে ধরতেছি যে উনি আসলে কিভাবে সাম আপ করছে, উনি কিভাবে দেখিয়েছেন যে আসলে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি। ফার্স্টলি হচ্ছে উনি বলছে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি এটা একটা ইকোনমিক ডেভেলপমেন্টের একটা প্রিরিকুইজিট, মানে অর্থনৈতিক যে উন্নয়ন হবে সেটার একটা পূর্ব শর্ত হচ্ছে আমার যদি পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয় আমার দেশে, আমার নেশনসে যদি পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয় আমি ধরে নেব যে এটা হচ্ছে আমার ইকোনমি আমার অগ্রগতির দিকে যাচ্ছে বা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। মাঝে মাঝে হচ্ছে আমি ইন্টারাপ্টেড হচ্ছি বিকজ অফ অনেকে ইন করতেছে, তোমরা আবার হতাশ হবে না যে স্যার এরকম করছে কেন, মাঝে মধ্যে কিছু বলছে না কেন, তোমরা ভাববা যে কাউকে আমি ইন করাচ্ছি, ঠিক আছে? স্যার সমস্যা নাই। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমার ফার্স্টলি একটু হচ্ছে প্রবলেম হবে কারণ আমি আজকেই তোমাদের সাথে যুক্ত হয়েছি, এর আগে আমি ওইভাবে আসলে যুক্ত ছিলাম না, কোনো ক্লাস নেই, এর আগে ওপেনে একটা ক্লাস নিয়েছিলাম, তাও মোবাইল দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলছে যে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির একটা পলিটিক্যাল একটা ধরন। কি বলছি যে প্রথমটা বলছি পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টের একটা প্রিরিকুইজিট। ওই যে পাই বলছে, এগুলা কিন্তু পাই এর সামারি। উনি বলছে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টের একটা সামারি প্রিরিকুইজিট। দ্বিতীয়ত বলছে যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি গুলো আছে সেই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মানে পলিটিক্স বা পলিটিক্যাল টাইপোলজি হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট। তৃতীয়ত উনি বলছে যে পলিটিক্যাল ডেভেলপমেন্টটাকে আমরা রিগার্ড করতে পারি অ্যাজ পলিটিক্যাল মডার্নাইজেশন। কেমন লাগে? পলিটিক্যাল মডার্নাইজেশন অর্থাৎ যখন
পলিটিক্যাল রাজনৈতিক আধুনিকীকরণ হবে, পলিটিক্যাল মডার্নাইজেশন হবে, সেটাকে আমরা বলবো পলিটিক্যাল ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন সবাই? দু একজন তো হ্যাঁ বলতে হবে, নাকি সবাই লিখতেছো? জি স্যার। আচ্ছা, স্যার শুনতেছি স্যার। এরপরে হচ্ছে ইন অ্যানাদার পার্সপেক্টিভস অফ পাই, লুসিয়ান পাই, উনি বলছে যে, আবার বলছে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে নেশন স্টেটস এর, মানে ধরো যে বাংলাদেশের বা যে কোনো একটা নেশনস এর একটা অপারেশনস। এখন এই অপারেশনটা তুমি দেখতে পারো যে হচ্ছে আমার ইকোনমিক সাইডটাকে ডেভেলপমেন্ট করার জন্য, আমরা মডার্ন হওয়ার জন্য। এখন আমরা মডার্ন কেমনে হব যদি যারা পলিসি মেকিং এ আছেন, পলিটিক্স নিয়ে ভাববেন, পলিটিক্যাল ডেভেলপমেন্ট সাথে যারা যুক্ত আছেন, তারা যদি মডার্ন হচ্ছে না। সুতরাং উনি বলছে যে হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে as the operations of nation states, একটা নেশন স্টেটস এর যে অপারেশনস, সেটা কি বলছে হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট। তারপরে বলছে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা হচ্ছে একটা লিগ্যাল ডেভেলপমেন্ট। একটা দেশের প্রশাসনিক এবং হচ্ছে লিগ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে আমার পলিটিক্যাল ডেভেলপমেন্ট। আরো অনেক বিস্তৃত ভাবে বলছে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে মাস মোবিলাইজেশন এন্ড পার্টিসিপেশন। মোবিলাইজেশন এবং পার্টিসিপেশন অর্থাৎ উনি বলতে চাচ্ছে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে যেখানে অনেক মানুষের অংশগ্রহণ থাকবে, মানে টপ ডাউন অ্যাপ্রোচ, তারপর হচ্ছে টপ আপ অ্যাপ্রোচ, অর্থাৎ উপর থেকে ছোট লেভেল সবার একটা কাজে সংযুক্ত হতে হবে। অর্থাৎ তুমি একটা রাস্তাঘাট বা একটা ব্রিজ নির্মাণ করতে চাচ্ছ, সেখানে এমপিরও কনসার্ন থাকবে, সেখানে মানে ওই গ্রামের ওই মহল্লার মানুষজনের কনসার্ন থাকবে, যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী সবার কনসার্ন থাকবে, বা যে কোনো রাজনৈতিক যে কোনো ধরনের উন্নয়ন বলো। তো এই কারণে বলা হচ্ছে যে সবার পার্টিসিপেশন থাকবে এবং মাস মোবিলাইজেশন হবে, মানে যে কোনো একটা বিষয় হচ্ছে মোবাইল বা মোবিলাইজেশন হচ্ছে গতিশীলতা থাকবে। তো এই জন্য এটাকে বলছে যে হচ্ছে আমার পলিটিক্যাল ডেভেলপমেন্টটা হচ্ছে যে মাস মোবিলাইজেশন এবং পার্টিসিপেশন। তারপরে বলছে যে আমার এই পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে আমরা যে ডেমোক্রেসি করি সব সময়, সেই ডেমোক্রেসি যদি হচ্ছে আমরা নির্মাণ করতে চাই, বিনির্মাণ করতে চাই, ভালোভাবে এস্টাবলিশ করতে চাই, সেটারই একটা রেজাল্ট হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট রিগার্ড অ্যাজ দ্য বিল্ডিং অফ ডেমোক্রেসি। আমাদের যে ডেমোক্রেসি সেটা যদি বিল্ড আপ করি আমরা, সেটার যদি প্রোগ্রেস হয়, সেটিকে আমরা বলি পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে। ডেমোক্রেসি অ্যাবসলিউটলি রিলেটেড টু পলিটিক্যাল ডেভেলপমেন্ট। আমরা একটা ভালো দেশ, ডেমোক্রেটিক দেশ, ডেমোক্রেসি প্র্যাকটিস করি, মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমরা পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের নেশনস এর মধ্যে বা যে কোনো নেশনস এর মধ্যে এটা হতে পারে। মানে এরপরে বলছে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে স্ট্যাবিলিটি এবং অর্ডারলি চেঞ্জ, একটা স্থিরতা। এখন স্থিরতা আর অস্থিরতা তো তোমরা বুঝোই। যেমন এখন আমাদের মানে আওয়ামী লীগ সরকার, এরা হচ্ছে যে একটা 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 স্টেবল পজিশনে আছে, স্টেবল পজিশন আছে। ঠিক ধরো যে 5-7 বছর আগে যখন বা 10 বছর আগে যখন বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত বা বিভিন্ন অঙ্গ সংগঠন দেখবা যে আচ্ছা 10 মিনিট আছে, শেষ হয়ে গেলে কিন্তু আবার আমি যুক্ত হব। হ্যাঁ, সাথে সাথে তোমরা সবাই যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এই বলছে যে স্ট্যাবিলিটি এবং অর্ডারলি চেঞ্জ। স্ট্যাবিলিটি বলছে যে এখন আমরা একটা স্ট্যাবল সিচুয়েশনে আছি, যেটা ছিলাম না যখন আওয়ামী লীগ বিএনপির কোন্দল ছিল, যখন ট্রেন পুড়িয়ে ফেলা হচ্ছিল, যখন মানুষকে গুম করা হয়েছিল, হত্যা করা হয়েছিল,
মানে এটাকে বলছে রাজনৈতিক অস্থিরতা, কিন্তু এখন সেটা নাই, ধরো অনেকাংশেই নাই। সেটা এখন হচ্ছে একটা স্টেবল সিচুয়েশনে আছে এবং অর্ডারলি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যে কোনো সমস্যা হোক না কেন, ডেভেলপমেন্ট বলো না কেন, আস্তে 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 করে পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি, একটা পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি। সেজন্য বলছে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে স্টেবিলিটি এবং অর্ডারলি চেঞ্জ। লাস্টলি বলছে যে এটা হচ্ছে মোবিলাইজেশন অফ পাওয়ার, পাওয়ারের মধ্যে একটা গতিশীলতা আসবে এবং সামাজিক যে পরিবর্তনটা আমরা দেখি সোসাইটিতে, আমাদের একটা মাল্টি ডাইমেনশনাল একটা প্রসেস। মাল্টি ডাইমেনশনাল তোমরা তো বুঝোই যে মানে বিভিন্ন কিছু এটার সাথে সংযুক্ত থাকবে, ঠিক আছে? এত কিছু বলেছেন বিকজ অফ হাউ ডু ইউ ডিফাইন পলিটিক্যাল ডেভেলপমেন্ট, কিভাবে তুমি আসলে পলিটিক্যাল ডেভেলপমেন্টটা কিভাবে আমরা ডিফাইন করতে চাই আসলে। তাহলে অনেকগুলো বিষয় কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়েছে, তাই না? যে এটা একটা স্টেবল সিচুয়েশন যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো পলিটিক্যাল ডেভেলপমেন্ট। এটা যদি ক্রমাগত একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যায় সেটাকে আমরা বলবো পলিটিক্যাল ডেভেলপমেন্ট। যদি গণমানুষের পার্টিসিপেশন থাকে সেটাকে আমরা বলবো মানে পলিটিক্যাল ডেভেলপমেন্ট। বা অ্যাডমিনিস্ট্রেটিভলি যদি স্ট্রং থাকে সবকিছু এবং হচ্ছে ডেভেলপমেন্ট থাকে তাহলে সেটাকে বলো পলিটিক্যাল ডেভেলপমেন্ট। তারপরে বলছে যে এটা হচ্ছে নেশন স্টেটস এর অপারেশনস, এটা মডার্নাইজেশনের কিছু বিষয় এটার সাথে সংযুক্ত থাকে, এটা হচ্ছে ডেভেলপমেন্টের প্রিরিকুইজিটস। তো মানে একদম সবকিছু মিলিয়ে সামারিটা হচ্ছে অনেকগুলো বিষয় আসলে এটার সাথে সংযুক্ত, যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলতে গেলে অনেক কিছু এটার সাথে সংযুক্ত থাকে। তো এইটা রেফারেন্স হচ্ছে আমি যেই বইটা ওইখানে দিয়েছি সেটার 125 থেকে 128 এই পেজগুলোর মধ্যে তোমরা এই ধরনের ডেফিনিশন, এই ধরনের কথাবার্তা গুলো খুঁজে পাবে। বুঝতে পারছো সবাই? জি স্যার। সবাই কি বুঝতে পারছো আমার কথা, নাকি সমস্যা হচ্ছে কোনো? সমস্যা বুঝতে পারছি। থ্যাংক ইউ। স্যার আচ্ছা, তো এখন যাই আসলে, আমার কিন্তু কিছুক্ষণ পরে হচ্ছে কেটে যেতে পারে, তোমরা আবার 2 মিনিটের মধ্যে সবাই সংযুক্ত হবে। হ্যাঁ, আমি তো জাস্ট শুধু অ্যাডমিট করবো তোমাদেরকে। জি স্যার। আচ্ছা, এরপরে আসি যে থার্ড ওয়ার্ল্ড পলিটিক্স এবং দ্য অ্যানালাইসিস অফ ইনস্টেবিলিটি, অন্য একটা বই থেকে আবার এই পার্টটা। হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে কোশ্চেন প্যাটার্নও বলে দিয়েছি, বুঝছো? আমি কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্নও বলে দিয়েছি যে কিরকম হতে পারে, যে ইনস্টেবিলিটি এমফাসাইজিং অন থার্ড ওয়ার্ল্ড ইকোনমি, থার্ড ওয়ার্ল্ড নেশনস এর ইনস্টেবিলিটিটা, পলিটিক্যাল ইনস্টেবিলিটিটা কেমন হয়, রাজনৈতিক অস্থিরতাটা কেমন হয়, সেইটা নিয়ে আলোচনা করব। এখন আসি যে পলিটিক্যাল ইনস্টেবিলিটিটা আসলে কি, বা এটা বলতে আমরা কি বুঝি। যেহেতু আমাদের কি কিওয়ার্ড হচ্ছে এখানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, রাইট? তো বলছে যে অনেক সময় আমরা দেখি আমাদের সোসাইটিতে বা হচ্ছে আমাদের নেশনস এর মধ্যে যে অনেক সময় গভর্নমেন্ট কলাপস করে, তাই না? তোমরা মানে এখন পর্যন্ত বিভিন্ন সময় দেখেছো যে গভর্নমেন্ট কলাপস করে। তো বলছে যে এই যে গভর্নমেন্ট কলাপস করে, আইদার হইতে পারে যে বিকজ অফ আপনার কনফ্লিক্টস এর কারণে, কোনো কোনো মানে অন্য কোনো দলের সাথে কনফ্লিক্টস এর কারণে, বা হচ্ছে মানে কম্পিটিশনের কারণে, অথবা হচ্ছে অন্যান্য আদার্স অনেক পলিটিক্যাল পার্টি আছে তার সাথে হেরে যেতে পারে, বা তার সাথে কনফ্লিক্ট হতে পারে, বা কম্পিটিশনে হেরে যেতে পারে। এইসব কারণে যে গভর্নমেন্টের কলাপস হয়, কলাপস বলতে ধ্বংস হয়ে যাওয়া না, এখানে বলছে যে সে যে তার গদি ছেড়ে আবার অন্যকে জায়গা দেয়। হ্যাঁ, এইটাই হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, অর্থাৎ হচ্ছে একটা দ্বন্দ্বের মাধ্যমে হয়, সেটা একটা দ্বন্দ্বের মাধ্যমে হয়, একটা কনফ্লিক্টের মাধ্যমে হয়। সেটাই বলছে যে সেই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয় সেটাই হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি। মানে আরো যদি বাংলা ভাষায় আপনি অ্যানালাইসিস করেন সেটা হচ্ছে যে মানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে যে রাজনৈতিক কিছু দেনা পাওনা, রাজনৈতিক কিছু ফায়দা লোটার জন্য যে হচ্ছে আন্দোলন, মিছিল বা অন্যান্য যে বিষয়গুলো হয়, যেটা আসলে গণমানুষের জন্য খারাপ, যেটা হচ্ছে আমাদের ইকোনমিকে ডিসরাপ্টেড করে, সেই বিষয়টাকেই বলছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি।
বুঝছো সবাই? জি স্যার। কিছু কেউ তো কিছু বলে না। জি স্যার স্যার বোঝা যাচ্ছে। লাস্ট করে থাকি। লাস্ট লাইনটা আবার বলবো? আচ্ছা, পলিটিক্যাল আমার মানে আমি তো ক্লাসে একরকম পড়াচ্ছি, এখন এইখানে যদি কোনো তোমাদের বুঝতে সমস্যা হয় সেটা তো আমাকে বলবা, স্যার আপনি আরো একটু আস্তে বলেন, আর একটু জোরে বলেন, আপনার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না স্যার, সেটা তো আমাকে বলতে হবে। না আমি স্যার বুঝবো না তো। ক্লিয়ার আছে স্যার। ক্লিয়ার আছে ভয়েস? জি স্যার। আচ্ছা, স্যার অনেক সুন্দরও লাগতেছে। আন্তাজে এটা আবার বেশি বলে ফেলাইলা। আচ্ছা, তো হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি বলতে আমি যেটা মিন করছি যে গভর্নমেন্টাল কলাপস বিকজ অফ কনফ্লিক্টস, বিকজ অফ কম্পিটিশন, এবং সেই এই কই কম্পিটিশন তুই? করতে গিয়ে ধরো যে নির্বাচন উপরে হচ্ছে, উপরে। সেই নির্বাচনকে কেন্দ্র করে মারামারি হচ্ছে না, সেই নির্বাচনকে কেন্দ্র করে হত্যা করা হচ্ছে না মানুষকে, সেই নির্বাচনকে কেন্দ্র করে মানুষকে গালাগালিজ হচ্ছে না, সেই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সবকিছু মিলিয়ে আসলে এটাই হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি। বুঝতে পারছেন সবাই? জি স্যার পারছি। আচ্ছা, এরপরে আসি, মানে আপনাদের এই বিডিএনসি যেতে হবে এরকম আসলে 40 মিনিট বা 50 এই মিনিট ক্লাস হবে না, মুরগিটি দাও। কারণ এখানে আরো বেশি কথা বলা লাগবে আমার মনে হচ্ছে। আমি তো এখনো শুরুই করতে পারি নাই, তার মধ্যেই 40 মিনিট শেষ হয়ে যাবে। আমি অনেক ক্লাস করব আচ্ছা, সিলে তো হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি আমরা বিবেচনা করি, যে আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির নেশনস গুলো আছি, নিচের রুমে কে? তাহলে দেখবো যে এটা একটা কমন ফ্যাক্টর, এটা একটা কমন একটা ফেনোমিনা, এটা এভরিডে প্র্যাকটিস, মানে এভরিডে ফ্যাক্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রাত্যহিক একটা ঘটনা বলতে পারি, যে আমাদের এই যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি আমি একটু ওয়েস্টার্ন কালচারের দিকে তাকাই, তাদের বিভিন্ন প্রেসে বা তারা বিভিন্ন ভাবে মেনশন করছে যে আসলে পলিটিক্যাল পলিটিক্যাল যে কিছু ইরেগুলারিটিস আছে বা পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে, সেটা কিরকম কিরকম আসলে হতে পারে, সেটা বলছে যে মানে কোন বিষয়গুলোকে আমরা বলবো আসলে পলিটিক্যাল ইনস্টেবিলিটি। ওনারা বলছেন যে এটা হতে পারে আপনার স্টোরিজ অ্যাবাউট পলিটিক্যাল অ্যাসাসিনেশন, মানে রাজনৈতিক গুপ্ত হত্যা, পলিটিক্যাল অ্যাসাসিনেশন, বুঝেন না? গুপ্ত হত্যা, অনেকে ধরেন যে 5 জনকে মেরে ফেললো, একজনকে লুকিয়ে ফেললো, এই ধরনের যে কেস এখনো কিন্তু এডমিট হচ্ছে। আমার সময় শেষ প্রায় এই সেশনের। আচ্ছা, তো বলছে যে আপনার স্টোরিজ অ্যাবাউট পলিটিক্যাল অ্যাসাসিনেশন, তারপরে বলছে মিলিটারি কপস, কপস বলতে হচ্ছে মিলিটারি অভ্যুত্থান হয় অনেক সময়, তারপরে হচ্ছে মানে আপনার অনেক সময় একদল আর এক দলকে হুমকি দেয়, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আর একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বিভিন্ন ভাবে হুমকি দেয়, বা হচ্ছে অনেক সময় দেখি মানে পদ পাওয়ার জন্য একজনকে মানে মেরে ফেলা হয়, যে ওকে যদি আমি মেরে ফেলতে পারি তাহলে হচ্ছে এই পদটা হয়তো বা আমি পাবো, বা এই এই ইলেকশনে আমাকে মনোনয়ন করা হবে, এরকম অনেক কিছু আমরা শুনি। তারপরে হচ্ছে পলিটিক্যাল ব্রিভারি, আমরা অনেক সময় গুঞ্জন শুনি যে যখন হচ্ছে নমিনেশন দেয়া হয়, অনেক উৎকোচ গ্রহণ করে যারা অনেক বড় বড় লিডার থাকে বা অনেক মোটা অঙ্কের টাকা নেয়।
বিষয়গুলো, এই যে টোটাল আমি বলতেছি, এই সব কিছুই আসলে বলছে যে একটা মামুলি একটা বিষয়, একটা সাধারণ একটা বিষয়, কিসের সাধারণ বিষয়, পলিটিক্যাল ইনস্টেবিলিটির জন্য এই বিষয়গুলোই আসলে দায়ী। তো এখন এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ পলিটিক্যাল ইনস্টেবিলিটি নিয়ে আমার কথা বলছে হচ্ছে প্লুরালিস্ট ভিউ এবং স্ট্রাকচারালিস্ট, এই দুই ধরনের গ্রুপ, এরা হচ্ছে কথা বলছে। কেউ যদি না বোঝো আমাকে সে ইয়ে করে আনমিউট করে কথা বলবা। বলছে যে এই যে মানে আমি যে পলিটিক্যাল ইনস্টেবিলিটির কথা বলছি, সেই পলিটিক্যাল ইনস্টেবিলিটি নিয়ে দুই ধরনের মতামত আসছে। একটা হচ্ছে প্লুরালিস্টরা দিছে, আর একটা হচ্ছে স্ট্রাকচারালিস্টরা দিছে। এখন বলছে যে এই দুইজনার ভিউ আসলে পলিটিক্যাল ইনস্টেবিলিটি নিয়ে ডিফারেন্ট ভিউ দাঁড় করাইছে। এখন এই যে ডিফারেন্ট ভিউ দাঁড় করাইছে, বলছে যে তাদের যে অ্যানালাইসিস, তাদের যে ইনস্টেবিলিটি সম্পর্কে বলা, সেটা মানে থিওরিটিশিয়ানসরা আসলে বিভিন্ন ভাবে এটার অ্যাজাম্পশন গুলো ধরে নিয়েছে যে এটা এরকম হইতে পারে, ওই রকম হইতে পারে। মানে কিছু আছে প্লুরালিস্টরা ধরে নিয়েছে যে এরকম হবে ইনস্টেবিলিটি, কিছু আছে আপনার হচ্ছে স্ট্রাকচারালিস্টরা ধরে নিয়েছে। এখন আসি, এখন আমার হচ্ছে এই প্লুরালিস্ট আর হচ্ছে আপনার প্লুরালিস্ট এবং হচ্ছে স্ট্রাকচারালিস্ট, এদের কথায় আসি। এরা আসলে কে কি বলছে বা এরা কি ধরনের ভাবে ইনস্টেবিলিটিকে ব্যাখ্যা দিয়েছেন। এখানে বলছে যে প্রথমে আমরা বলবো হচ্ছে প্লুরালিস্ট অ্যাকাউন্ট অফ ইনস্টেবিলিটি, অর্থাৎ হচ্ছে প্লুরালিস্টরা হচ্ছে কিভাবে পলিটিক্যাল ইনস্টেবিলিটির হিসাব দিয়েছেন, পলিটিক্যাল ইনস্টেবিলিটির কথা বলেছেন। বুঝতে পারছেন সবাই আমার কথা? জি স্যার। জি আচ্ছা, স্যার। হ্যাঁ, মানে আমি আলোচনা করার শুরুতেই বলছি যে এখানে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে প্লুরালিস্ট আর একটা হচ্ছে স্ট্রাকচারালিস্ট, যারা হচ্ছে মূলত এই পলিটিক্যাল ইনস্টেবিলিটি নিয়ে ব্যাখ্যা দিবে। এখন শুরুতেই আসি, প্লুরালিস্টরা আসলে কি বলছে। ওনারা বলছে যে এই যে মানে ওনারা হিসাব করছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, যে থার্ড ওয়ার্ল্ড নেশনসে যে বিভিন্ন স্ট্রেস বা বিভিন্ন ট্রাবলস, বিভিন্ন প্রবলেমস আমরা ফেস করি, এগুলো বলছে পলিটিক্যাল ইম্যাচুরিটি। এগুলো হচ্ছে পলিটিক্যাল ইম্যাচুরিটি। যদি আমরা এটা কম্পেয়ার করি, যদি আমরা এটা কম্পেয়ার করি ওয়েস্টার্ন সোসাইটির সাথে, ওয়েস্টার্ন পলিটিক্যাল কালচারের সাথে যদি আমরা এটা কম্পেয়ার করি, তাহলে দেখবো যে আমাদের এই প্লুরালিস্টদের কথা হচ্ছে তাহলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেই আমরা বিভিন্ন সময় স্ট্রিজ দেখি বা বিভিন্ন সময় ট্রাবল দেখি, বিভিন্ন সময় কনফ্লিক্ট দেখি বিটুইন ডিফারেন্ট গ্রুপস, তাহলে এটা হচ্ছে পলিটিক্যাল ইম্যাচুরিটি। বুঝছেন কথা? স্যার কনফ্লিক্ট আর আরেকটা কি যেন বলেন, স্ট্রিট মানে এটা বানানটা কি স্যার? আচ্ছা, একটা হচ্ছে প্লুরালিস্ট আর একটা হচ্ছে স্ট্রাকচারালিস্ট। স্যার এটা না, মানে কনফ্লিক্ট দেখি আর হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কনফ্লিক্ট আর কি যেন তা তো আমি ভুলে গেছি। আমি কি সব দেখে দেখে বলি? আমি আমার মতো করে বলি। স্ট্রেসের কথা বলছো স্যার। হ্যাঁ কনফ্লিক্ট, প্রবলেম আর স্ট্রেস। হ্যাঁ হ্যাঁ, স্ট্রেস আছে, ট্রাবল আছে, তারপরে হচ্ছে মানে এই ধরনের যে বিষয়গুলা, মানে আমি তো অনেক সময় সিনোনিম বলি, এক্সাক্ট তো আর বইতে থাকে না। ধরো যে এটা মানে একই ধরনের কথাবার্তা বলি। তো বলছে যে তাদের কথা হচ্ছে যে আহ এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বা থার্ড ওয়ার্ল্ড নেশনস গুলোতে বিভিন্ন পলিটিক্যাল ট্রাবল আমরা দেখি, আমরা অনেক সময় প্রেসারে থাকি, বা হচ্ছে যে কনফ্লিক্ট হয় বিটুইন ডিফারেন্ট গ্রুপস। এটা হচ্ছে পলিটিক্যাল ইম্যাচুরিটি। পলিটিক্যাল ইম্যাচুরিটি, আমরা পলিটিক্যালি আসলে ম্যাচিউরড না। যদি আমরা কম্পেয়ার করি কাদের সাথে? ওয়েস্টার্ন সোসাইটির সাথে, ওয়েস্টার্ন নেশনস এর সাথে, ওয়েস্টার্ন পলিটিক্যাল কালচারের সাথে। বুঝছেন? এখন ওনারা প্রথমে দেখাইছেন যে
ম্যাচিউর পলিটিক্যাল কালচারটা তাইলে কি? আমি তো ম্যাচিউর বলতেছি যে হচ্ছে ওয়েস্টার্ন সোসাইটির বা হচ্ছে ওয়েস্টার্ন ইয়ের ওয়েস্টার্ন যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকে তারা অনেক ম্যাচিউর, সেটা আচ্ছা। তো ম্যাচিউর পলিটিক্যাল কালচার বলতে বুঝাইছেন যে ম্যাচুরিটি আসলে মানে এখানে যে কথাটা বলছেন সে হচ্ছে ফাইনার FINER 1974 এ উনি বলছেন যে এই যে ম্যাচুরিটি ম্যাচিউর পলিটিক্যাল কালচার বা পলিটিক্যাল ডেভেলপমেন্ট এইটার কিছু ফিচার্স আছে। আসলে কাদেরকে আমরা বলবো দে আর পলিটিক্যালি স্ট্রং, দে আর পলিটিক্যালি ডেভেলপড, দে আর পলিটিক্যালি মানে মানে কি বলে পজিটিভ আসলে সামথিং। তো সেই ক্ষেত্রে বলছে যে ফার্স্ট অফ অল হচ্ছে একটা পলিটিক্যাল সিস্টেম যেখানে হচ্ছে পাবলিক ইন্টারেস্টটা থাকে হচ্ছে প্যারামাউন্ট বা দে রিস্ক দা মানে ভার্টেক্স বা দে রিস্ক দা অ্যাপেক্স পজিশন, মানে সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় কারা? যে হচ্ছে আমাদের যে ওয়েস্টার্ন সোসাইটি গুলোতে আমরা দেখি যে মানে সাধারণ মানুষের প্রায়োরিটিকে ওরা প্রাধান্য দেয়। অর্থাৎ হচ্ছে একটা পলিটিক্যাল সিস্টেম যেখানে পাবলিক ইন্টারেস্ট হচ্ছে সর্বোচ্চ, পাবলিক ইন্টারেস্ট সর্বোচ্চ। যেমন একটা সুন্দর এক্সাম্পল দেই তোমাদেরকে। তোমার কাছে আমার কাছে ধরো যে ইয়ে ইউএস এর প্রেসিডেন্ট ধরো খারাপ বা হচ্ছে খারাপ, ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ সে আমাদের কাছে খারাপ ধরো, কিন্তু হয়তো বা ওই দেশের মানুষের জন্য ওনাদের জন্য উনি কাজ করে, যার কারণে উনি ওনাদের কাছে পপুলার। আমার কথা কি বুঝতে পারছো সবাই? বলছে যে যেখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আছে তার মানে হচ্ছে ওইখানে জনগণকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়। তুমি কে মন্ত্রী কে মিনিস্টার সেটার থেকে বড় বিষয় হচ্ছে, যেমন আমরা অনেক সময় মানুষকে বলতে দেখি যে বহির্বিশ্বে কি হয়, বহির্বিশ্বে হচ্ছে একটা পাবলিক বাস পেলে সেটা আগে ছেড়ে দেয়া হয়, যেটা এখানে হচ্ছে 100 জন মানুষ আছে। আর বাংলাদেশে কি করা হয়? বাংলাদেশে হচ্ছে প্রাইভেট কারটা ছেড়ে দেওয়া হয়, পাবলিক বাসটা আটকে রাখা হয়। কারণ কি? এই পাবলিক বাসে হচ্ছে থার্ড ক্লাস মানুষজন, লেবার ক্লাস মানুষজন বা হচ্ছে এরা অশিক্ষিত, এই সব কারণে এদের আটকে রাখা হয়। স্যার কিন্তু শবনম ঢুকতে ওইসব পারতেছে দেশে না কিন্তু হচ্ছে কি আপনার করে আইডিতে। ওইসব দেশকে, হ্যাঁ শবনম ঢুকতে পারতেছে না, লিংক দিলাম, অনেক ট্রাই করতেছে কিন্তু ঢুকতে পারতেছে না। ও আচ্ছা, ওকে কি এডমিট করতে হবে? হ্যাঁ এডমিট তো আমার কেউ নাই। না স্যার, ও জয়েনই করতে পারতেছে না, স্যার ও অনেক জয়েনই করতে register পারতেছে না, অনেক করতেছে আর কি, ট্রাই করতেছে কিন্তু জয়েন করতে পারতেছে। তোমরা কিভাবে জয়েন করছো তাইলে? ওরে ওইভাবে একটু ডিরেকশন স্যার দাও। লিংক দিছি, আমরা স্যার লিংক ওইভাবেই দিছি, দিছি কিন্তু ও তারপরে তো ঢুকতে পারতেছে না। পাসওয়ার্ড আইডি আলাদা করে মানে ইনভ্যালিডই আসতেছে বারবার। একটু ট্রাই করতে বলো, এখন কি করবো? আমি তো ট্রাই করতে বলো। মেসেঞ্জার দিয়ে ট্রাই করতে বল। আচ্ছা, তো হচ্ছে ফার্স্টলি কি বলছে, ম্যাচিউর কালচার সম্পর্কে বলছে, ম্যাচিউর পলিটিক্যাল কালচার সম্পর্কে বলছে, তাই না? সেখানে বলে হচ্ছে যেখানে অবশ্যই পাবলিককে সর্বোচ্চ লেভেলের প্রায়োরিটি দেওয়া হয়, সর্বোচ্চ লেভেলের জায়গায় পাবলিককে রাখা হয়, যেটা অ্যাবসেন্স দেখে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে। ফর দ্যাট রিজন ওনারা বলছে যে ম্যাচিউরড কালচার, ডেভেলপড কালচার আসলে মূলত হচ্ছে সে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন পলিটিক্যাল কালচার। এবং বলছে যে পাশাপাশি বলছে হাইলি ডেভেলপড সেন্স অফ ইন্ডিভিজুয়ালস রাইটস, ব্যক্তি সম্প্রদায়ের, ব্যক্তি গোষ্ঠীর অধিকারের উপর প্রায়োরিটি দেওয়া হয়। হাইলি ডেভেলপড সেন্স অফ ইন্ডিভিজুয়ালস রাইটস। আচ্ছা, ওয়ারিড হওয়ার কিছু নাই। আমি আমার জায়গা থেকে বলছি যে হচ্ছে মানে নট এ সিঙ্গেল পারসন, নট এ সিঙ্গেল স্টুডেন্ট মানে বঞ্চিত হবে না। আমি যদি কেউ যদি বঞ্চিত হয় আমি পরে আবার রিভিউ ক্লাস নেব, হ্যাঁ কোনো অসুবিধা নাই। আর অনলাইনে হচ্ছে যদি মনে করো যে স্যার এই ক্লাসটা আবার নেন, আমি আবার নেব, কোনো অসুবিধা নাই, আবার কিছু নাই, বুঝছো? সংরক্ষণ করা হয়েছে। হ্যাঁ
ও ওখান থেকেই তো নিতে পারবে। ক্লাস রেকর্ড স্যার ক্লাস রেকর্ড করে রাখতেছি স্যার। রেকর্ড করে রাখতেছো সেটা? জি স্যার। কি স্যার আপনার আবার নিতে হবে না, আবার নিতে হবে না, আমরা রেকর্ড করতেছি স্যার, ওটা দিয়ে দিব, তখন ওখান থেকে দেখে নিবে। আচ্ছা, এরপরে আসি আচ্ছা যে হচ্ছে সেকেন্ডলি কি বলা হচ্ছে, দ্বিতীয়ত বলছে যে পাবলিক ওপিনিয়নকে হচ্ছে পলিটিক্যালি ইনফর্ম করা হয়, অর্থাৎ হচ্ছে মানুষের গণমানুষের যে ওপিনিয়ন সেটাকে এক কথায় প্রায়োরিটি দেওয়া হয়, স্পষ্ট করা হয় পলিটিক্যাল পার্টির কাছে, পলিটিক্যাল যে বিভিন্ন অর্গানাইজেশনস আছে তাদেরকে, এবং হচ্ছে টু মেক রেশনাল কম্প্রোমাইজ, অর্থাৎ হচ্ছে মানে ওনাদের কথা হচ্ছে যে যারা পাবলিকলি যারা কথা বলে তাদেরকে রেশনালি তাদেরকে থিঙ্কিং করা হয় যে না, তাদের কথাগুলো যৌক্তিক এবং এই দাবিটা তাদেরকে যৌক্তিকই প্রায়োরিটি দেওয়া হয়। থার্ডলি বলছে যে তারা একটা হচ্ছে স্ট্রং ন্যাশনাল আইডেন্টিটি ডেভেলপ করে, স্ট্রং ন্যাশনাল আইডেন্টিটি ডেভেলপ করে বা বিল্ড করে অন আ ডেমোক্রেটিক সিভিল ওয়ার্ডার, অর্থাৎ মানে একটা গণতান্ত্রিক সিভিল ওয়ার্ডার নির্মাণ করার জন্য একটা ন্যাশনাল আইডেন্টিটি ক্রিয়েট করে, অর্থাৎ পজিটিভ কথা বলেছেন তারা, যে হচ্ছে যারাই দলে থাকেন না কেন বা যেখানে এই ধরনের প্র্যাকটিস গুলা হয় আসলে সেগুলো হচ্ছে মানে বেটার কিছু করার চেষ্টা করেন। ফাইনালি বলছে, আমি কথা বলছি কোনটা নিয়ে, আমি কথা বলছি ম্যাচিউর পলিটিক্যাল কালচার ওয়েস্টার্ন সোসাইটিতে কিরকম প্র্যাকটিস হয় আসলে, সেইটা আমাদের দেশেরটা না, থার্ড ওয়ার্ল্ড নেশনস এরটা না কিন্তু এটা। আচ্ছা, ফাইনালি বলা হচ্ছে যে ওইসব দেশে আসলে বলছে, ওইসব দেশে যেখানে ন্যাশনাল বাউন্ডারি গুলো এস্টাবলিশ করা হয় মূলত হচ্ছে কি বলছে যে কলোনিয়াল যে অথরিটিস আছে সেইটার কনভেনিয়েন্স অনুসারে, অর্থাৎ হচ্ছে বলছে যে ইন দোজ কান্ট্রিজ হুজ ন্যাশনাল বাউন্ডারিজ were established according to the convenience of colonial authorities। আচ্ছা, কি বোঝাতে যাচ্ছে কলোনিয়াল অথরিটিস কে? আচ্ছা, অ্যাভয়েড করি এটা। তো এই বিষয়গুলো হচ্ছে আমার আপনার পজিটিভ কিছু বিষয় পলিটিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে, যেখানে বলা হচ্ছে প্র্যাকটিস করা হয় ম্যাচিউরড পলিটিক্যাল ডেভেলপমেন্টের, এবং বলছে যে ম্যাচুরিটি মেজার করা হয় এখানে যে যখন মেকানিজম কাজ করে অ্যাজ ডেমোক্রেসি, মানে মেকানিজমটা কি তাদের সবকিছুর ঊর্ধ্বে রেখে ডেমোক্রেটিক যে প্র্যাকটিস সেইটা অপারেট করা হয় বা সেইটা এস্টাবলিশ করার জন্য প্র্যাকটিস করা হয়। হাউএভার বা হচ্ছে রাদার ওইটার পরে যদি আমরা কিছু বলি সেটা হচ্ছে যে ইম্যাচুরিটি পলিটিক্যাল কালচার। এইবার আসি যে আমাদের নেশনস স্টেটে বা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে হচ্ছে কি ধরনের ইম্যাচুরিটি পলিটিক্যাল কালচার ডেভেলপ করে বা প্র্যাকটিস করে সেগুলো যদি আমরা দেখি, বলছে যে এই থার্ড ওয়ার্ল্ড পলিটিক্যাল সিস্টেমের মধ্যে বা এই পলিটিক্যাল সিস্টেমটা বা এই পলিটিক্যাল কালচারটা হচ্ছে ইম্যাচিউর সিমালটেনিয়াসলি বলছে আনস্টেবল, মানে একদিকে হচ্ছে তারা ইম্যাচিউর এবং হচ্ছে আনস্টেবল, তারা বেশি দিন থাকতে পারে না, তারা বেশি দিন স্টে করতে পারে না। এটা তো অনেক কারণ আছে কেন আমাদের দেশে সরকার বারবার চেঞ্জ হয় বা থার্ড ওয়ার্ল্ড নেশনস গুলোতে কেন বারবার আছে আসলে সরকারের পতন হয়, সেটার জন্য আমরা কিছুটা কমন সেন্স হয়ে দিয়ে হলেও জানি। এখন বলছে যে এই যে ইম্যাচুরিটির কথা আমরা বলি, যে ইম্যাচুরিটি, এখন ইম্যাচুরিটি বলছে যে ইম্যাচুরিটিতে আমাকে নিয়ে যায় ইনস্টেবিলিটির দিকে, অস্থিরতার দিকে। এই সিচুয়েশনে এই যে ইনস্টেবিলিটি, এই সিচুয়েশনেরই আসলে আমাদের ন্যাশন স্টেট, আমাদের দেশ একটা ডিফিকাল্টিজ এর মধ্যে দিয়ে যায় বা আমরা সমস্যাগ্রস্ত হই, সমস্যায় পতিত হই আসলে। এখন এই ইম্যাচুরিটি পলিটিক্যাল কালচারের কিছু ফিচার আমরা যদি দেখি বা এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, সেক্ষেত্রে বলছে যে
রাজনৈতিক সেক্টরের মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে ইম্যাচুরিটি হচ্ছে আহ, ধরো যে আনডেভেলপড সোশিও ইকোনমিক স্ট্রাকচার থার্ড ওয়ার্ল্ড নেশনস এর মধ্যে যে আনডেভেলপড সোশিও ইকোনমিক স্ট্রাকচারের বর্ডার সেটি পরিলক্ষিত হয়, সেটি আমরা দেখি কোথায়? এই ইম্যাচুরিটির কারণে আমাদের নেশনস স্টেটগুলোর মধ্যে, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে এখানে ট্রেডিশনাল সোসাইটি জেনারেটস করে সর্বত্র। স্যার প্রথমটা আরেকটু বলেন, বুঝি নাই। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে এই যে পলিটিক্যাল যে বিভিন্ন সেক্টর বা ক্ষেত্র আমরা দেখি, স্যার, হ্যাঁ বলো, কে যেন বলেন স্যার। কে যেন তার ফার্স্টটাই আবার আচ্ছা। বলতে বলছে তো। আচ্ছা, তো বলছে যে আমাদের পলিটিক্যাল যে বিভিন্ন সেক্টর আছে, রাজনৈতিক যে বিভিন্ন স্পেয়ার আছে বা ক্ষেত্র আছে, সেখানে ম্যাচুরিটিটা কিভাবে লক্ষণীয় হয় আমরা দেখি যে এখানে সোশিও ইকোনমিক স্ট্রাকচারটা আনডেভেলপড থাকে বা আনডেভেলপড একটা বর্ডার থাকে, মানে ওইটা আমরা প্রুফ করতে পারি না। সোশিও ইকোনমিক নেশনস এর মধ্যে, বুঝতে পারছেন? স্যার আপনার কথা কেটে কেটে আসে তাই মাঝে মাঝে। স্যার আনডেভেলপ থাকে এই পর্যন্ত বুঝছি, তারপরে আর কোনো কথাই সাউন্ড আসে না। আচ্ছা, তো ওইটা বুঝিয়ে নেন একটু যে যে সোশিও ইকোনমিক স্ট্রাকচারটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আনডেভেলপ থাকে বা আমরা সেইটার মধ্যেই থাকি, বের হইতে পারি না আসলে। ওই মানে ব্রডার যে আসপেক্টে আমরা যাব বা আমরা যে ডেভেলপ করব, আসলে এটা অনেক সময় হয় না, এইটাই বেশি পরিলক্ষিত হয়, সেটা বলছে। তারপরে হচ্ছে এই থার্ড ওয়ার্ল্ড নেশনস এর মধ্যে যত ইনস্টিটিউশনস আছে সব জায়গায় বলছে একটা ট্রেডিশনালিজম, একটা কনভেনশনালিজম, মানে কনভেনশনালিজম ট্রেডিশনালিজম একই, মানে যে না আসলে ট্রেডিশন বুঝেন না, ট্রেডিশনাল কনভেনশনাল। তো বলছে যে গুলো কনভেনশনাল। সর্বত্রই সকল ইনস্টিটিউশনই একটা, হ্যাঁ বুঝি নাই, আরে ট্রেডিশনাল আর কনভেনশনাল একই জিনিস। যেমন আমরা মডার্ন না বলে অনেক সময় বলি সফিস্টিকেটেড, অনেক সময় বলি হচ্ছে কন্টেম্পোরারি, অনেক সময় বলি এরকম বিভিন্ন টার্ম ইউজ করে, সেইটা বলছি যে আসলে সকল ইনস্টিটিউশনে আমার হচ্ছে কি বলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এর সকল ইনস্টিটিউশনে হচ্ছে ট্রেডিশনালিজমের প্র্যাকটিস হয় বা সর্বত্রই আমরা এটা দেখি যে ট্রেডিশনাল সোসাইটি জেনারেটস করা হয়। থার্ডলি বলছে যে এখানে গভর্নমেন্টাল যে অথরিটি থাকে এরা মূলত বিভিন্ন ধরনের দলাদলি সংঘাত এই বিষয়গুলোর উপরে অনেক সময় নির্ভরশীল থাকে বা এই বিষয়গুলোই তাদের মধ্যে বেশি পরিলক্ষিত হয়। বুঝছেন আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন বলছে যে যদি আমি এই এই জায়গা থেকে সরে আসতে চাই, মানে এটা প্লুরালিস্টরা বিশ্বাস করে, যদি আমরা এই জায়গা থেকে সরে আসতে চাই, এই এই বিষয়টার উত্তরণ চাই, তাহলে বলছে যে একটাই ওয়ে আছে, সেটা বলছে আনডেমোক্রেটিক স্টেট অফ অ্যাফেয়ার্স। এখানে বলছে যে যদি আনডেমোক্রেটিক যে স্টেট বা আনডেমোক্রেটিক যে প্র্যাকটিস আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, সেটা যদি আমরা ওভারকাম করতে চাই তাহলে সেটা কয়েকটা ফ্যাক্টরের কাছে আমাদের যেতে হবে, যেটা হচ্ছে এডুকেশন সিস্টেম, চেঞ্জিং পিপলস ভ্যালুজ অ্যান্ড অ্যাটিটিউডস। এই ধরনের যে বিষয়টা বলছে যে
সর্বোপরি হচ্ছে এডুকেশনের কথা বলছে। আমার এডুকেশন যখন ডেভেলপ থাকবে, আলটিমেটলি আমার ভ্যালুজ, আমার অ্যাটিটিউডস আমার ডেভেলপ হয়ে যাবে, যদি আসলে পিওর এডুকেশন যদি প্র্যাকটিস করা যায় আসলে, বুঝছেন? তো এইটা হচ্ছে বিষয় যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা আসলে ডেমোক্রেটিক প্র্যাকটিস ওইরকম ভাবে করতে পারি না। এখন যেহেতু আমরা প্র্যাকটিস করতে পারি না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের উই শুড এমফাসাইজ ওয়ান এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করতে হবে, তাহলে আমাদের অ্যাটিটিউড ডেভেলপ হবে, তাহলে আমাদের ভ্যালুজ ডেভেলপ হবে। বুঝতে পারছেন? স্যার এই তিনটা এডুকেশন সিস্টেম, অ্যাটিটিউড আর ভ্যালুজ। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা। এতক্ষণ আলোচনা করছি আমি প্লুরালিস্টদের আলোচনা করেছি, বুঝতে পারছেন? এরপরে আসি স্ট্রাকচারালিস্টরা কি বলছে আসলে, বুঝছেন? জি স্যার, স্ট্রাকচারালিস্ট, যাচ্ছি সব প্লুরালিস্টের কথা ছিল। হ্যাঁ, এখন আমি স্ট্রাকচারালিস্ট এরা পলিটিক্যাল ইনস্টেবিলিটি সম্পর্কে কি বলছে আসলে? কোনোদিনও বলবে না, ওনারা যেটা বলছে ঠিক তার বিপরীতে এরা বলছে। এরা বলছে যে আসলে আনডেভেলপড যে পলিটিক্যাল কালচার, সেটা লিডস টু আনডেভেলপড ক্লাস স্ট্রাকচার, আমাকে আনডেভেলপড ক্লাস স্ট্রাকচারের দিকে নিয়ে যায়, আনডেভেলপড ক্লাস স্ট্রাকচারের দিকে নিয়ে যায়। মানে পার্টিকুলার অ্যাটেনশন দেয় ওরা। কোন দিকে ওনারা অ্যাটেনশন দেয়? বলছে অন ডমিনেন্ট ইকোনমিক ক্লাস। মোস্ট থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কি করা হয়? বলছে যে এটা কিন্তু স্ট্রাকচারালিস্টদের কথা। বলছে মোস্ট থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কি করা হয়, যে ওনারা বেসিক্যালি যে আনডেভেলপড যে পলিটিক্যাল কালচারটা আছে, যে এখানে মানে যেহেতু ডেমোক্রেসি প্র্যাকটিস করা হয় না, সুতরাং হচ্ছে এটা মানে আনডেমোক্রেটিক প্র্যাকটিস। এখানে সেই আনডেমোক্রেটিক প্র্যাকটিসটা বা আনডেভেলপড যে পলিটিক্যাল কালচারটা, সেইটা আমাকে বলছে যে এটা আসলে আনডেভেলপড ক্লাস স্ট্রাকচারের দিকে নিয়ে যায়। ওনারা আসলে বলছে যে আনডেভেলপড ক্লাস স্ট্রাকচারটাই হচ্ছে আনডেভেলপড পলিটিক্যাল স্ট্রাকচার, যেখানে ওনারা এমফাসিস করে মানে ক্যাপিটালিস্ট ক্লাস কারা, ডমিনেন্ট ইকোনমিক ক্লাস কারা, তাদের উপর প্রায়োরিটি দেয়। দেখবেন যে আমাদের দেশে অনেক সময় হচ্ছে যার বেশি টাকা পয়সা, তাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মানে নমিনেশন পেপার দেওয়া হয়, বা এই ধরনের অনেক কিছু হয় যে সে সামর্থ্য বা হচ্ছে ডমিনেন্ট। আমার আর 10 মিনিট আছে, হ্যাঁ, 10 মিনিট পরে কি আমি আবার যুক্ত হব? আমার তো আবার 3টা একটা ক্লাস আছে, নাকি হচ্ছে নেক্সট ডেতে হচ্ছে আবার করব? জি স্যার, আবার নেক্সট ডেতে করা যায়। আজকে আজকে 10 মিনিট আমি বলতে বলতে যে এখানে শেষ হয়ে যাবে 10 মিনিট, ওই পর্যন্তই থাকবে আজকের ক্লাস। দেন হচ্ছে আমরা আগামী ক্লাসে যদি অন্য কোনো ওয়েতে আমরা স্টার্ট করতে পারি, এটা বেটার হবে। হ্যাঁ, আর ঈদের পরে হচ্ছে আমি বিডিরেন্সে অ্যাপ্লাই করে দেন হচ্ছে ওই টাইমটা আনলিমিটেড আমি করে নিব, তাইলে আমার জন্য বেটার হবে। এইভাবে আসলে সম্ভব না। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো আমি আসি। বলছে যে এরা মূলত বলছে ইকোনমির উপর কিন্তু ফোকাস করছে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদের? এরা কিন্তু এই যে স্ট্রাকচারালিস্টরা ইকোনমির উপর ফোকাস করে, যাদের ইকোনমিক্যালি যারা স্ট্রং, মানে মার্কসিস্ট যেই কথাবার্তা সেই দিকে। এখন বলছে যে এই ক্ষেত্রে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে স্টেট মূলত সার্ভ করে ইন ম্যাক্সিমাম কেস ওয়াজ ইন্টারেস্ট অফ দা ডমিনেন্ট ইকোনমিক ক্লাস। ডমিনেন্ট ইকোনমিক ক্লাস, ধরেন যে মানে যারা থার্ড ওয়ার্ল্ড নেশনস এর মধ্যে আছে, এটা যে আমার দেশ সেটা না, মানে থার্ড ওয়ার্ল্ড এর মধ্যে যারা ইনক্লুডিং আছে, এরকম ধরেন যে মালিক পক্ষ যারা গার্মেন্টস এর মালিকদের নিয়ে ধরেন যে একটা ই করা হচ্ছে, মিটিং করা হচ্ছে, ধরেন তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বা তাদের ডেভেলপমেন্ট, তাদেরকে নিয়ে ডেভেলপমেন্টের জন্য কাজ করা হচ্ছে। বাট হচ্ছে আপনার যেখানে লেবার ক্লাসটা আছে, আন্ডার প্রিভিলাইজড ক্লাস আছে,
যেখানে হচ্ছে পভার্টি স্ট্রাইকেন ইন্ডিভিজুয়ালস আছে, তাদেরকে ওই অর্থে আসলে যেরকম প্রায়োরিটি দেওয়া দরকার সেরকম প্রায়োরিটি দেওয়া হয় না থার্ড ওয়ার্ল্ড নেশনস এর মধ্যে, বুঝছেন? এখন বলছে যে এই যে ডোমিনিয়ন ক্লাসটার কথা আমি বলেছি, এই ডোমিনিয়ন ক্লাসটা হচ্ছে আপনার মেট্রোপলিটন সেন্টারই বেশিরভাগ ক্ষেত্রে এরা অবস্থান করে। এবং এখানে বলছে যে লোকাল যে কমার্শিয়াল ক্লাস আছে, এদেরকে মানে উইকেন্ড হিসেবে ধরা হয়। এদেরকে উইকেন্ড হিসেবে ধরা হয়, বলছে যে লোকাল যে কমার্শিয়াল ক্লাসটা আছে এরা হচ্ছে উইকেন্ড বাই দা হচ্ছে ধরেন যে পিনেট্রেশন বলা হয়, যেটাকে অনুপ্রবেশ বলে, ফরেন ক্যাপিটাল। অর্থাৎ হচ্ছে ধরেন এইরকম আপনি বলেন যে হচ্ছে আমরা অনেক সময় মাল্টি ন্যাশনাল কর্পোরেশন কথা শুনেছি না? আমি আপনাদের এই কোর্সের মধ্যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা মাল্টি ন্যাশনাল কোম্পানি নিয়ে আলোচনাও করব। দেখেন, যখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি চলে আসে একটা দেশে, তখন কিন্তু একটা কম্পিটিশন শুরু হয় লোকাল কমার্শিয়াল গ্রুপ আর হচ্ছে মাল্টি ন্যাশনাল কমার্শিয়াল গ্রুপ। এখন যেটা মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা কোম্পানি, ওদের যে ইনভেস্টমেন্ট, ওদের যে প্রচারণা, সেখানে কিন্তু আপনি ফেইল হবেন আপনার প্রোডাক্টটা বেশি মাত্রায় সেল করাতে বা বেশি মাত্রায় মানুষের কাছে পৌঁছতে। তখন কিন্তু আপনি ইকোনমিক্যালি আপনি লুজার হবেন। মানে আমরা গ্লোবালাইজেশনে কি দেখি যে তারা বিভিন্ন দেশে এন্ট্রি নিচ্ছে না, তারা বিভিন্ন দেশে ব্যবসা করছে না। আমার কথা কি বুঝছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। বলছি যে একটু থিঙ্ক করেন। আমি এক্সাম্পলে গিয়েছি যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস আর হচ্ছে লোকাল কোম্পানি, এদের মধ্যে মানে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস এর প্রবেশের কারণে কিন্তু লোকাল কমার্শিয়াল ক্লাস গুলা কিন্তু উইক হয়ে যায় সবসময়। স্বাভাবিকভাবে আমরা বেশি দেখি, আপনি একটা মানে কিছু কিনতে গেলে বাইরের খুঁজতেছেন, আমি কিনতে গেলে বাইরের একটা প্রোডাক্ট খুঁজতেছি। আমরা অ্যাড দেখি যেটার মধ্যে ঐশ্বরিয়া রায় হচ্ছে অ্যাড দেয়, যেটার মধ্যে হচ্ছে ভালো ভালো মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা হচ্ছে অ্যাড দেয়, যার কারণে আমরা বেশি মোটিভেটেড হচ্ছি। মানে সবকিছু মিলিয়ে আসলে। হ্যাঁ, আচ্ছা। তো এখন বলছে যে এইসব কারণে সব সময়ই ওনারা বলছে যে একটা সিচুয়েশন বিরাজ করে যেখানে একটা ইকোনমিক ফ্যাকশনস থাকে, ইকোনমিক্স একটা দলাদলি থাকে, ইকোনমিক্স একটা কম্পিটিশন থাকে। মানে ইয়ের মধ্যে দুইটা গ্রুপের মধ্যে। এবং বলছে যে স্টেট পাওয়ারে হচ্ছে অ্যাক্সেস নেয়ার জন্য এবং স্টেট পলিসিতে ইনফ্লুয়েন্স করার জন্য সবসময় হচ্ছে যারা ইকোনমিক্যালি স্ট্রং বা হচ্ছে ইকোনমিক্যালি ডমিনেন্ট ক্লাস, তারা আসলে পলিটিক্যাল সাপোর্ট নেয়, অনেক সময় পলিটিক্যাল সাপোর্ট পায়। মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যেখানে আসলে তারা পলিটিক্যাল সাপোর্ট নেয়। মানে একদম মানে আপনারা তো আমার থেকেও বেশি টিভি দেখেন বা ফেসবুক চালান বা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করেন। এখন তো আরো বেশি দেখবেন যে হচ্ছে পলিটিক্যাল বা হচ্ছে রাজনৈতিক ছত্র ছায়া আসলে কিভাবে মানুষ দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে। কিভাবে মানুষ পেছে আমরা হাজার মানে ডমিনেন্ট ক্লাস একটা সোসাইটিতে, এরা আসলে রাষ্ট্রের যন্ত্র থেকে ধরেন যে সুবিধা নেয়, ফায়দা লুটে, বুঝছেন? এখন বলছে যে এটা আসলে অনেক অনেক ফ্যাক্টর আছে। যে ধরেন যে তারা এখন, আমি একজন রাজনৈতিক বড় ব্যক্তিত্ব, এখন রাজনৈতিক ব্যক্তি আসলে আমি তো, আমার সাথে আমার 100 স্টুডেন্ট আছে, আমি কি সবাইকে আসলে পুঙ্খানুপুঙ্খ রূপে চেনা সম্ভব না। বা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক সময় দেখবেন যে তাদের সাথে ছবি তুলে ভালো ভালো পোস্ট করে, হচ্ছে এগুলা দিয়ে হচ্ছে সে মিন করে যে আমার অনেক পাওয়ার আছে, আমি একটা ডমিনেন্ট ক্লাস আমি বিলং করি। এই যে বিভিন্ন বিষয়গুলা, হ্যাঁ,
সেই সিস্টেমটার মাধ্যমে কিন্তু একটা একটা কিছু অর্জন করতেছে, মানে সে ডমিনেন্ট ক্লাস গ্রুপে বিলং করতেছে এবং তার সাথে অন্যান্য যারা কম্পিটিশন করে তারা পারতেছে না, এবং বলছে যে প্রিভিলেজড সোশ্যাল গ্রুপস যারা আছে, প্রিভিলেজড সোশ্যাল গ্রুপস বলতে ধরেন যে ওই যে জেকেজের কথা বলেন বা ওই যে শাহেদের কথা বলেন, এই ধরনের যে বিভিন্ন গ্রুপস আছে, বিভিন্ন কোম্পানি আছে, এরা হচ্ছে বিভিন্ন সময় তাদের বন্ধনটা দৃঢ় করে, স্ট্রং করে, বা হচ্ছে এথনিক বা রিজিওনাল লয়ালটিজ এর মাধ্যমে তারা হচ্ছে পলিটিক্যাল এবং হচ্ছে ব্যুরোক্রেটিক যে অ্যাডমিনিস্ট্রেশন সেটার সাথে ভালো একটা সুসম্পর্ক করে, একটা পলিসি ডেভেলপ করে, বা সেইখান থেকে সেই পলিসি থেকে তারা ইন্টারেস্ট নেয় বা তারা সেখান থেকে কিছু না কিছু গেইন করে। আমার কথার সারাংশটা হচ্ছে, মানে ইন এ নাটশেল, সংক্ষেপে যদি আমি বলি যে সেটা হচ্ছে মানে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে দেখা যাচ্ছে যারা ডমিনেন্ট ক্লাস থাকে, সেটা মাল্টিন্যাশনাল কর্পোরেশনস হতে পারে, সেটা দেশের মধ্যে যারা স্ট্রং ক্লাস আছে সেইটা হইতে পারে, এরা মূলত সরকারের ছত্রছায়ায় বা হচ্ছে অনেক সময় হচ্ছে সুসম্পর্ক তৈরি করে, অনেক সময় তাদের সাথে বিভিন্ন ওয়ের মাধ্যমে সম্পর্ক তৈরি করে তারা হচ্ছে একটা ডমিনেন্ট ক্লাসে পরিণত হয়, যাকে আপনি কিছু বলতে পারবেন না, আমি কিছু বলতে পারবো না, বললে আমাদেরকে হুমকি দামকি দেওয়া হবে, এই বিষয়গুলা এটার সাথে রিলেটেড থাকে। এরপরে বলছে যে এই ডমিনেন্ট ক্লাসটা এরা ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি অ্যাডভান্সড হয়ে যায়, অ্যাডভান্স ক্যাপিটালিস্ট স্টেটস হয়ে যায়, যেখানে রুলিং ক্লাস হিসেবে যারা সাস্টেইন করে, মানে রুলিং ক্লাস সাস্টেইনস ইটস ইকোনমিক ইন্টারেস্ট, মানে মোদ্দা কথা হচ্ছে এরা ইকোনমিক্যালি গেইন হয়। আমি এতক্ষণ যা বলতেছিলাম, এরা ইকোনমিক্যালি গেইন হয়, পলিটিক্যালি অ্যাডভান্সড হয়ে যায়, এবং এদের ইন্টারেস্ট গুলা সংযুক্ত থাকে পলিটিক্যাল অফিসের সাথে, বা পলিটিক্যাল লিংক আপ থাকে আসলে একটা। এরপরে বলছে যে গভর্নমেন্ট এইসব দেশে, এইটা যে শুধুমাত্র বাংলাদেশে তা না, এটা কিন্তু আমি যেহেতু থার্ড ওয়ার্ল্ড নেশনস গুলো নিয়ে কথা বলছি, বা যারা হচ্ছে এরকম অবস্থার মধ্যে আছে, সবকটা দেশেই কিন্তু এই ধরনের মোরাললেস এই ধরনের প্র্যাকটিস গুলোই আসলে হয়, বুঝছেন? যতদিন পর্যন্ত না আসলে এরা ডেভেলপ সিচুয়েশনে যায়, ততদিন পর্যন্ত এই ধরনের প্র্যাকটিস গুলোই হয়। আমার কথা না, এরা হচ্ছে থিওরিস্টদের কথা, এরা হচ্ছে যারা রাইটার তাদের কথা, তারা বলছেন আসলে এরকম ডেভেলপ